সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতান বিপ্লব। প্রথমেই টকশো শুরুর আগে আমরা আজকে শোক প্রকাশের মধ্য দিয়ে শুরু করতে চাই, কেননা আপনারা জানেন যে সোমবার বাংলাদেশ বিমানের একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণরত অবস্থায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যেভাবে প্রাণ কেড়ে নিয়েছে, সেটি গোটা বাংলাদেশকে আজকে শোকে মুহ্যমান করেছে। সেই অনুযায়ী বাংলাদেশে আজকে শোক দিবস, জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। আমরাও শোকাহত এবং শোক সন্তপ্ত যে পরিবারগুলো রয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা একজন রাস্তায় রয়েছেন, প্রচণ্ড যানজট, আপনারা সবাই জানেন। আমরা প্রথমেই দুজন উপস্থিত রয়েছেন, তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের মাঝখানে রয়েছেন কে এম কামরুজ্জামান মামুন, আইনজীবী এবং বিএনপি দলীয় নেতা। রাস্তায় আমাদের সাথে যিনি যোগ দেবেন, যিনি রাস্তায় আছেন তার পরিচয়টা দিয়ে নেই। ডাক্তার এম ইউ কবির চৌধুরী জুমে আছেন আমাদের সাথে, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক। আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের? ডাক্তার এম ইউ কবির চৌধুরী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন বিএনপির ব্যবসায়ী নেতা কামারুজ্জামান মোল্লা, আপনাকেও স্বাগত। ঢাকা 17 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী। আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি এই টেবিল টকে। আমরা শুরু করতে চাই, আসলে আপনারা জানেন যে একটা ভয়াবহ শোকের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এখন, এবং যেটি বলা যায় কোমলমতি শিশুদের এমন মর্মান্তিক বিপর্যয় বাংলাদেশে এর আগে ঘটেনি। আমরা প্রথমেই ডাক্তার এম ইউ কবির চৌধুরী আপনার কাছেই যেতে চাই যে আসলে এই যে একটি মর্মান্তিক বিপর্যয় বাংলাদেশে নেমে আসলো, একেবারে রানওয়ের পাশে গড়ে ওঠা একটি স্কুল এবং কলেজ, সেখানে এই ধরনের রানওয়ের বাংলাদেশে একটি রানওয়ে, আপনি জানেন যে এইখানে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ, যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ অবস্থায় ছিল, তার যে বলি হলো আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, অনেকের কলিজার টুকরা, তাদের সান্ত্বনা দেবার ভাষা আমাদের যেমন নেই, তেমনি এখন যারা আসলে আইসিইউতে বা বার্ন ইউনিটে চিকিৎসারত রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়, তাদের বিষয় আসলে আমাদের করণীয় কী ছিল এবং এখন আমরা আসলে যা করছি তা কিভাবে আগাচ্ছে। ডাক্তার এম ইউ কবির চৌধুরী। করণীয় যেটা আমাদের ছিল দ্রুত পৌঁছানো, সেইভাবে তারা দ্রুত পৌঁছেছে। কারণ গতকালকে যিনি প্রফেসর ডক্টর নাসির, যিনি বার্ন ইউনিটের যিনি পরিচালক, ওনার বক্তব্য শুনছি, ওনার কাছে কথা বলছি যে এই ওনার কাছে যে বুঝলাম যে খুবই দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। এখন করণীয় হলো যত তাড়াতাড়ি সম্ভব এই ঘাগুলি শুকানো, যে বার্ন, এটা মেইনলি একটা বার্ন, মানে একটা পুড়ে গেছে বার্ন ইউনিটে, তারা আছে, ঠিক হতে আছে এবং ভালো চিকিৎসা হচ্ছে। এখন প্রথম মেনটেন করতে হয় ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স, শরীরের পুষ্টি দেখতে হবে, পানি যে শরীরে নষ্ট হয়ে যায় বার্ন, এটা। তারপর ঘাটা শুকাইতে হবে। ঘাটা শুকানোর পরে যখন ইনফেকশন যাতে না হয়, প্রথম কর্তব্য এখন ইনফেকশন থেকে এটাকে প্রোটেক্ট করা, ঘাগুলি শুকানো ড্রেসিং এর মাধ্যমে ওনারা করবেন। আর পরবর্তীতে যেটা হইতে পারে, এগুলি বার্নের পরে হাতে কন্ট্রাকচার হইতে পারে কারো, তখন হয়তো আমরা শুকানোর পরে লেজার করতে পারি, লেজার করে কন্ট্রাকচার ঠিক করা যাবে। এবং বার্নের পরবর্তী যে ট্রিটমেন্ট, এটা চলে আসবে স্কিন বা কসমেটিক সার্জারি ডাক্তারদের হাতে। এখন আবার তো বার্ন ইউনিটের চিকিৎসা হচ্ছে এবং করণীয় যা করা হচ্ছে, এবং আশা করি খুব দ্রুতই চিকিৎসায় এরা সেরে উঠবে। এবং বার্ন ইউনিটের যে ইকুইপমেন্ট আছে, খুবই উন্নত মানের ইকুইপমেন্ট এখানে আছে, ডাক্তার অনেক অভিজ্ঞ, এবং এইভাবে আশা করি চিকিৎসা ঠিক মতো হচ্ছে। এবং আমরা সবার কর্তব্য, এক নম্বর যারা বিদেহী আত্মা যারা মারা গেছেন তাদের শিশুদের দোয়া করা, আল্লাহ যেন তাদের শহীদ মৃত্যু দেন এবং তাদের জান্নাত বাসী করেন সবাই। এবং দেশের সুখ শুধু করলে হবে না, সত্যন্ত মানুষ আমরা সবাই যদি তাদের দোয়া করি, আল্লাহ কারো দোয়া কবুল করবেন বা সবার দোয়া কবুল করবেন। আশা করি ওদের যে আর যারা যে মা বা বাবা যারা সুখ, তাদের জন্য আল্লাহ সবরে জামিল দান করেন। আর চিকিৎসা আরো যত দ্রুত সম্ভব চিকিৎসা করা, যেমন আমার সরকার যে যিনি যারা বক্তব্য বলছেন যে আমরা উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আনবো, বিদেশেও পাঠাবো। অতএব এই যে একটা কথা সরকার থেকে আসছে, আমরা আস্থা করেছি, আশা করি সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। ডাক্তার কবির, আরেকটি বিষয় জানতে চাই যে আসলে এই যে আইসিইউতে বার্ন ইউনিটে এত মানে ভিজিটরদের যে এই যে অবাধ প্রবেশ ছিল কালকে থেকে, এটি আসলে কেন হলো? আসলে এটি কি হওয়া সমীচীন? এখন আমাদের দেশে অ্যাকচুয়ালি এই যে ভিজিটর, একটা বার্ন ইউনিটে ভিজিটর রেস্ট্রিক্ট করা হয়, কারণ হলো ইনফেকশন। এখন বার্ন তো যেটা হয়ে গেছে, সেখানে এখন সবচেয়ে আমাদের প্রতিরোধ করা ইনফেকশন। এই যত্রতত্র এমনভাবে মানুষ যে দর্শক যে উৎসুক মানুষ ঢুকে যাওয়া ঠিক না, এটা ঠিক হয় না। এটা সবসময় রেস্ট্রিকশন করার প্রয়োজন, কারণ বার্নে যদি ইনফেকশন হয়, আমাদের হাতেতে ইনফেকশন ছড়ায়, শ্বাসকষ্টে ইনফেকশন ছড়ায়, এটা ঠিক হয় না এই যে মানুষ চলে। এবং আমি আশা করি বার্নে এটা রেস্ট্রিকশনটা বাড়াবেন এবং একটা ড্রেসিং করবেন। এখন সবচেয়ে বড়
সমস্যা হলো সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয়। আমাদের বুঝতে হবে আমাদের দেশের মানুষকে যে ওদের দেখে কিছু করতে পারবো না, আমরা ভিড় জমায় লাভ নাই, সবাই দূরে থাকবো, দোয়া করব এবং চেষ্টা করবো যেন আমরা আশেপাশে রোগীর কাছে না যাই, নিকট আত্মীয় স্বজন ছাড়া যতটুকু সময় অ্যাভয়েড করবো তাদেরকে ভিজিট করা। ধন্যবাদ ডক্টর কবির, আপনি থাকুন আমাদের সাথে। আমরা কামরুজ্জামান মামুন আপনার কাছে যেতে চাই। আপনারা দেখছেন যে গতকাল থেকে অনেকেরই ঘুম হয়নি রাতে। আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা কিন্তু একেবারে পর্যায়ক্রমে সেখানে দায়িত্ব পালন করেছি এবং অনেক গণমাধ্যম কর্মী কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, আপনি দেখছেন যে রিপোর্ট প্রচারকালে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও সেখানে গিয়ে কাজ করেছে। এখানে যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি লক্ষণীয় বলা হচ্ছে যে এখানে তথ্য গোপন করা হচ্ছে কিংবা সঠিক মৃত্যুর সংখ্যা দেওয়া হচ্ছে না, এরকম একটি অভিযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশে আপনি একজন আইনজীবী হিসেবে যদি আমি আপনার কাছে জানতে চাই যে এত ওভার পপুলেটেড একটি কান্ট্রি, একটি সিটি, সেখানে একটি বিমানবন্দর এবং সেখানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়ার যে বিষয়গুলো, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা আমাকে এখানে দাওয়াত করে নিয়েছেন ওনাদেরকে প্রতি কৃতজ্ঞতা। আমি শোক প্রকাশ করছি রাষ্ট্রীয় অবহেলা, দায়িত্বশীল লোকদের অবহেলার কারণে একটা ঘনবসতিপূর্ণ এলাকায়, যা পৃথিবীর কোনো উন্নত দেশ দূরে থাক, কোনো অনুন্নত দেশও এই ধরনের জনবহুল এলাকায় কোনো ট্রেনিং সেন্টার আছে এটা আমার জানা নেই। এমনকি আমাদের বাংলাদেশেও একটা ট্রেনিং সেন্টার আছে বাসারঘাটি। যাই হোক, আমি প্রথমেই যারা আপনি বলছেন যে আপনি ঘুমাতে পারেন নাই, গতকাল সারা জাতি ঘুমাতে পারে নাই। বিশেষ করে আমার একটা স্মৃতি, একটা বাচ্চা ছেলে যখন পুরা শরীর নিয়ে হেঁটে যাচ্ছিল, ঝলসানো শরীর, কয়েক সেকেন্ড আমি ভিডিওটা দেখতে পাচ্ছিলাম, পুরোটা দেখতেই পারি নাই। আপনি বলছেন যে আমি বলছি যে সারা জাতি কালকে ঘুমাননি, কারো 6 ঘন্টা 7 ঘন্টা মানে ঘুম হয়েছে। আমার মনে হয় না এমন কোনো পাষণ্ড আছে কালকে রাত্রে সারা রাত ঘুমোতে পেরেছে। যাই হোক, আমি যারা চলে গেছেন আমাদের ছেড়ে, তাদের প্রতি, তাদের এই পরিবারের প্রতি, এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের খুব বেশি করার নাই। তবে আইনের জায়গা থেকে আমি যেটুকু বলছি সেটা হলো যে আপনি প্রশিক্ষণ বিমান বলতে কি বোঝায়? প্রশিক্ষণ অর্থই হইল there is a risk. আপনাকে প্রথম যে কনসিডারেশনটা নিতে হবে সেটা হলো আপনি যখন কাউকে ট্রেন্ড আপ করছেন, ট্রেন্ড আপ করার অর্থই হলো সে পুরোটা পাইলট না। যেহেতু সে পুরোটা পাইলট না, তাইলে আপনাকে রিস্ক ফ্যাক্টরের দিকে প্রথম যে জিনিসটা এনশিওর করতে হবে যে এই বিমানটা, এটা আপনি প্রশ্ন আসছে এটা পুরনো বিমান, নতুন বিমান। নতুন বিমান হলে একজন অদক্ষ পাইলট, বলা হচ্ছে যে চায়না যখন এটি উৎপাদন বন্ধ করে দেয় ঠিক তখন কিন্তু এই ফাইটার জেট আমাদের বাংলাদেশে কেনা হয়। এই জন্য আমি বলছিলাম যে যারা দায়িত্বশীল, যারা এগুলি নিয়ে চিন্তা করেন, দোজ আর দ্য টেকনিক্যাল নোহাউ, তারা কখনো কেন এইরকম চিন্তা করলো না যে এই বিমানগুলি দিয়ে ট্রেনিং দেওয়া যায় কিনা। 1 2 নম্বর হলো যখন আপনি প্রশিক্ষণ দিচ্ছেন কাউকে, আপনাকে ধরে নিতে হবে যত ভালো বিমানই আপনি ইউজ করেন না কেন, পাইলটের কারণে, যেহেতু সে শিখছে, সে অ্যাক্সিডেন্টটা হইতেই পারে। সেই ক্ষেত্রে আপনি একটা জনবহুল এলাকায় এই ট্রেনিংটা করবেন কেন? প্রথম কথা, আমার অনেকগুলি দাবি জাতির সামনে এখন আছে, ছেলেমেয়েরা দাবি করতেছে, জাতি দাবি করতেছে। আমার যেটা প্রথম দাবি, এটা এখন এই মুহূর্তে ঘোষণা হওয়া উচিত যে এইখানে জনবহুল এলাকায় আর ট্রেনিং হবে না। এই ঘোষণাটা অতি তাড়াতাড়ি যারা দায়িত্বশীল তাদের তরফ থেকে আসা উচিত। তাইলে অ্যাটলিস্ট আমরা একটা সান্ত্বনা পেলাম যে আর কোনো দুর্ঘটনা ঘটবে না। তাহলে আপনি অ্যাটলিস্ট যেটা ঘটে গেছে এটার জন্য আপনার করণীয় কি, এটা ঠিক করবেন। এর চেয়েও বেটার হলো যে আপনি যত তাড়াতাড়ি যা আপনি জাতিকে, এই ঢাকাবাসীকে, চট্টগ্রামবাসীকে, জনবহুল এলাকার লোকজনকে আশ্বস্ত করতে পারবেন যে এইসব জনবহুল এলাকা আর প্রশিক্ষণ বিমান উড়বে না, তখন মানুষ নিরাপদে ঘুমাতে পারবে। আপনি এই ঘোষণাটা যদি আজকে না দেন, আজকে রাত মানুষ ঘুমাবে না। এই এলাকায় বিশেষ করে বিমান যে উড্ডয়ন যেসব এলাকা হয়, এরা চিন্তা করবে আমার বাসা নিকুঞ্জ, আমি চিন্তা করবো যে আর এদিক দিয়ে বিমান যায়, কখন আমার উপরে ভেঙে পড়ে। এই চিন্তাটুকু থেকে সরাইতে হলে প্রথম এইটা করতে হবে যে আপনি ঘোষণা দিতে হবে জনবহুল এলাকায় আর বিমান উঠবে না, কোনো প্রশিক্ষণ হবে না। 2 নম্বর হইল যে কালকে আমরা সারা জাতি এই বিষয়টার মধ্যে একত্রিত, আমরা আজকে সারা দেশ সুখবহ, এর ভিতর দিয়েও তাদের চিকিৎসার যে বিষয়টা, এটা সর্বাগ্রে দেখতে হবে। যারা বেঁচে আছেন, যারা চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আমরা তাদের জন্য দোয়া করি। আর যারা বেঁচে আছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে এটা এনশিওর করতে হবে।
এখানে আমার খুব অবাক লাগে, আপনি রাষ্ট্রের পোশাক কত দিকে আপনি খরচ করেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে কাউকে নিরাপত্তা দিতে গিয়ে, কাউকে কিছু প্রোটোকল দিতে গিয়ে, এরকম কত কাহিনী আছে। কিন্তু যথাযথ তো ব্যবহার হয় না পয়সাগুলো। আমরা আজকেও গণমাধ্যমে এসছে যে প্রায় 3000 কোটি টাকা লোপাট হয়েছে। না না, লোপাটের কথা প্রধানের কথা বলা হয়েছে, আমি নামটা না বলি। লোপাটের এই যে লোপাটের মানে সংস্কৃতি, এটি বন্ধ হবে কবে নতুন বাংলাদেশে? সেইটা বললে তো আপনার বলা শেষ হবে না, আপনি এই কয়েক মিনিটের মধ্যে সবটুকু বলা যাবে না। আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমরা তো উকিল মানুষ, আমরা 5000 টাকা 10,000 টাকা চুরির জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ জেল কাটে মানুষ, কিন্তু 5000 কোটি 10,000 কোটি টাকা নিয়ে আইন এদেরকে ছুঁতে পারে না। এটা হলো বাংলাদেশের বাস্তবতা। সবচেয়ে বড় কথা হলো যে আমরা জাতি হিসাবে রাষ্ট্রীয়, আমি সরকারকে অ্যাড্রেস করতে চাই, সরি টু সে, যে এই যে সাহায্য চাওয়ার বিষয়টা আমাকে অবাক করেছে। এই সময়ে আপনি জাতির কাছে পরামর্শ ডিলিট করে দিয়েছেন, আপনি এটা হলো পরে ডিলিট করেছেন, কিন্তু আপনি মেসেজ তো দিয়েছেন। আপনি যে আপনার যে নীতি নৈতিকতার জায়গা থেকে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে ডিলিট করা হয়েছে। আপনি এটা কেন করলেন? রাষ্ট্র কি এতটাই গরিব? আর আপনি যদি ভিক্ষা চাইতেই হয়, আপনি নিজের প্রচেষ্টাটা আগে আপনার ফুল এফোর্টটাকে দেন, তারপর বলেন রাষ্ট্রীয় কোষাগার আর টাকা না পারলে সারা জাতি আপনাকে টাকা দিবে। এবং বাঙালি জাতি আর যাই করুক, এই ধরনের ডিজাস্টারে একত্রিত হইতে সময় নেয় না, যেটা আপনারা দেখেছেন। আমি কথা প্রসঙ্গে চলেই যাচ্ছে ওখানে, যে এই যে জুলাইয়ের যে আজকে জুলাই, এই জুলাইয়ের সহযোদ্ধাদের প্রতি আমাদের সহমর্মিতা, কিন্তু এই সহমর্মিতা আমার জানাতেই হচ্ছে। আজকে যেহেতু জুলাই একটা শোকাবহ মাস, এই আজকে যেখানে বসে আমরা শান্তিপূর্ণ অবস্থায় কথা বলতে পারছি, আজকে হয়তো গত বছর এই দিনে কোথাও কোনো মানে কিলিং হচ্ছিল, রাষ্ট্রীয়ভাবে খুনের আদেশ দেওয়া হচ্ছিল, অকাতরে আমাদের ছেলে মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছিল এই সময়ে, সন্ত্রাসী আখ্যা দিয়ে। হ্যাঁ, সন্ত্রাসী। অতএব এই সময় আমি ওনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আমাদেরকে এই মুক্ত বাতাসে কথা বলার সুযোগ করে দিচ্ছে। তবে সেই ক্ষেত্রে যেটা নিয়ে আসতে হবে, আমরা স্টেক হোল্ডার নিয়ে যে এখন যে কথা চলছে, আমার সবচেয়ে খারাপ লাগে জানেন, যখন দেখি সুশিক্ষিত মানুষগুলি সঠিক কথাটা না বলে হিপোক্রেট হয়ে যায়। তারা নিজের স্বার্থের জন্য, নিজের ফেস রক্ষার জন্য অথবা রাজনীতি রক্ষার জন্য সঠিক কথাটা না বলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে। জামান ভাই, আপনার কাছে আসবো, আমরা একটু জামান ভাইয়ের কাছে যেতে চাইবো। জামান ভাই, আপনি একজন ব্যবসায়ী নেতা, এবং আমরা জানি যে আপনি অনেক কাজ করেছেন সমাজের জন্য, পরিবর্তনের জন্য, এবং এই যে বর্তমান বাংলাদেশে আমরা যে চিত্রটি দেখছি, আজকেও কিন্তু আন্দোলন হয়েছে, সচিবালয় ঘেরাও হয়েছে, এবং কালকে আমরা আপনাকে দেখেছি যে ওই ঘটনায়, বিমান মাইলস্টোনের ওই ঘটনায় আপনি শোক জানিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন, এবং শুধু সমবেদনা জানিয়ে কি আপনারা ক্ষান্ত হয়েছেন, নাকি আপনাদের কোনো টিম কাজ করছে? আসলে এই সার্ভিলেন্স টিম আছে মাঠে? প্রথমত আমি গতকালকে যারা মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং যারা আহত অবস্থায় হসপিটালে পড়ে আছেন তাদের প্রতিও আমার সহানুভূতি রেখে কথা বলা শুরু করছি। আজকে যে ঘটনা ইউনিভার্সিটি, এই ঢাকা সচিবালয়ে ঘটেছে, সেটার জন্য দায়ী আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় এবং সচিব এবং সরকার। কারণ তারা গত রাতে 3টার সময় একটি বিবৃতি দিয়ে জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে, ছাত্রকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে। এটা যদি তারা শোক ঘোষণা করেছে দুপুরে, তাৎক্ষণিক উচিত ছিল, যেহেতু শোক ঘোষণা করেছে বাংলাদেশে, তখনই তাদের উচিত ছিল বাংলাদেশকে জানানো, ছাত্রদেরকে জানানো যে পরীক্ষা স্থগিত। রাত 3টার সময় সুস্থ মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? আজকে আপনি যেই প্রশ্নটা তুললেন, বাংলাদেশে মব হচ্ছে, এই 11 মাসে 12 মাসে 700-র মতন আন্দোলন হচ্ছে সরকারের বিরুদ্ধে, 700-র মতন হরতাল মিছিল হচ্ছে। এখনও ঢাকা শহরে 5টা-7টা আন্দোলন প্রত্যেক দিনেই চলছে। আমার কথায় সরকার কি করছেন? সরকার কেন সুন্দরভাবে আইন শৃঙ্খলাকে ঠিক করেন নাই? সরকার কেন এদেরকে সুযোগ করে দিচ্ছে এই মব করার জন্য, আন্দোলন করার জন্য? আমি তোমাকে সরকারই বর্তমান ছাত্রদেরকে দিয়ে এই বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে এই প্রফেসর ইউনূস সাহেব। আসলে বর্তমান সরকার একটি অনির্বাচিত জনগণের সরকার। এই অনির্বাচিত জনগণের সরকার হয়ে তার কাজ ছিল একটি নির্বাচন দিয়ে জাতিকে সুসংগঠিত করে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করে বাংলাদেশের একটি দিক নির্দেশনা দেওয়া। উনি ক্ষমতা নিয়ে 1 বছর পার করে এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের তাল বাহানা করে যাচ্ছেন।
একটি সুন্দর কাজও আজ উনি জাতিকে উপহার দিতে পারেননি। উনি পারে নাই বাংলাদেশের কোনো একটি সিদ্ধান্ত ঠিকভাবে নেওয়ার জন্যে। প্রত্যেকটি সিদ্ধান্ত থেকে উনি শিফট হয়ে যাচ্ছে। আমি মনে করি যত ঘটনা বাংলাদেশে ঘটতেছে সম্পূর্ণ দায় বর্তমান সরকারের। বর্তমান সরকার যদি সঠিকভাবে দিক নির্দেশনা দিতেন, পরিচালনা করতেন, পরিচালনার প্ল্যান করতেন, জনগণকে জানাইতেন, এই দেশে এমন কোনো ঘটনা ঘটতো না। আজকে দেখেন কোনটা থেকে কোনটা বলবো, এই যে গোপালগঞ্জে গত সপ্তাহে যে বিশৃঙ্খলা ঘটাইলেন, উনি কেন পারমিশন দিলেন? আর কেন ছাত্রদেরকে পাহারা দিতে হবে? কেন? তোমাদের দল এখনো পর্যন্ত পুরাপুরি নিবন্ধন পায়নি। তুমি এমন একটি দল, তুমি গোপালগঞ্জে যায় একটি শেখ মুজিবুর রহমান উল্টাপাল্টা কথা বলে জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছ। কিন্তু ওইখানে অনেক বিতর্ক রয়েছে, কারণ তারা নিজেদের, যদি আপনি ফ্যাক্ট চেকিংয়ের কথা বলেন তাহলে কিন্তু তাদের উপরে দোষ বর্তায় না। অনেকে এখানে স্ক্যাম করেছে, অনেকে ফেক পেজ ইউজ করেছে, সেই জায়গা থেকে কিন্তু তারা ওখানে যাওয়ার উদ্দেশ্যটা কি জানতে চাচ্ছে জাতি? যাওয়ার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য গোপালগঞ্জে কেন? গোপালগঞ্জ আপনারা জানেন বিগত 8টি মাস আগে আমাদের ছাত্র, আমাদের শ্রমিক, আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্টের জন্মস্থান, সে 15 বছর যেতে পারে নাই। 15 বছর পর সে মাতৃভূমিতে গিয়েছে, তার বরে যেভাবে নিঃসঙ্গ হামলা করে 3 জন তাজা প্রাণ কেড়ে নিয়েছে, জিলানি ভাই সেখানে, তার ওয়াইফ আহত হয়েছে। তখন যদি সরকার তাদেরকে বিচার আওতায় আনতো, তখন যদি সরকার কেন চুপ ছিলেন? সরকার এখন যেভাবে স্কোয়াড দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে করতে, তখন কেন এইভাবে করেন নাই? তখন যদি করতে করেছে তখন হয়তো তাদেরকে এবিসিতে নিয়ে আসতে হয়, তখন তাদের এইরকম যদি প্রোটেকশন না দিলে কিন্তু লাশ পড়তো অনেক বেশি। এখন যেরকম করেছে এর এক ভাগও করে নাই। হ্যাঁ, এরকম হয়নি। যে এরকম হতো তখন এই ঘটনা ঘটতো না। তো আমি বলি সরকারের প্রত্যেকটা সেক্টরে তার ব্যর্থতা আছে। আপনি ভাই বললেন কিন্তু নির্বাচনের দিনক্ষণ তো ঠিক হয়েছে। নির্বাচনের দিন কিভাবে ঠিক হয়েছে? আপনি দেখছেন গত সপ্তাহে উনি ওনার প্রেস সচিব একটি প্রেস বিজ্ঞপ্তি দিলেন অল বাহিনীর প্রধানকে নিয়ে। কি প্রেস দিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিন, আমরা রেডি থাকেন, আমাদের 7 লাখ আনসার লাগবে, 3 লাখ পুলিশ লাগবে, আর্মি লাগবে। এই কাজ তো তত্ত্বাবধায়ক সরকার প্রধানের না, এই কাজ তো নির্বাচন কমিশনের। স্বাধীন নির্বাচন কমিশন আছে, আর সংবিধানে তাই আছে। নির্বাচন কমিশনারকে সারান কিভাবে মিটিংটা করলেন? ওই মিটিংটা তো নির্বাচন কমিশন রাখা উচিত ছিল। আমরা কবির চৌধুরী স্যারের কাছে আবার একটু যেতে চাই। স্যার আছেন আমাদের সাথে, জুমে কানেক্ট হয়েছেন, আমরা স্যারের কাছে যেতে চাই। স্যার আসলে এই যে আপনি বলছিলেন যে আসলে চিকিৎসা এবং প্রিলিমিনারি কি করা যেত সেই বিষয়গুলোর পাশাপাশি আমরা যদি একেবারে দেখি যে এখন এই যে আইনগত বিষয়টি ছাড়াও আমরা যদি শুধুমাত্র চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ব্লাড কালেকশনের জন্য বিভিন্ন গ্রুপ হয়ে কাজ করছে। সেখানে আমরা রাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন এনজিও দেখেছি, স্বেচ্ছাসেবী হয়ে তারা কিন্তু মাঠে নেমেছে, যেখানে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরাও রয়েছে। তো এখানে আসলে যা হচ্ছে এটি কি আসলেই আপনাদের চিকিৎসা বিজ্ঞানের নিয়মে ঠিক আছে কিনা? আমরা যেভাবে কালেকশন হচ্ছে কাজ করার জন্য, যেমন রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারকে আমরা দেখছি, তারা কাজ করছে, অন্য ভলান্টিয়ার, যত কম ভিড় করা, চিকিৎসক হবে, চিকিৎসা কর্মী যারা তারা যাবে, আর ডাক্তাররা চিকিৎসা হবে। এখানে বেশি ভিড় জমানোর সবচেয়ে বড় সমস্যা হলো কেওয়াস কনফিউশন হবে, ইনফেকশন বেড়ে যাবে হাসপাতালে ভিড় জমানোর জন্য। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, যে ওইসব জায়গায় রেস্ট্রিক্টেড থাকবে, ভিজিটর ঢুকতে দেবে না, কারণ ভিজিটের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি ইনফেকশন হওয়ার সম্ভাবনা। এখন সবচেয়ে বড় সমস্যা আমাদের যাতে এই রোগীগুলি, এই যে বাচ্চাগুলি যারা অগ্নিদগ্ধ, তাদের সেকেন্ডারি ইনফেকশন না হয়, এটার জন্য সবচেয়ে বেস্ট প্রয়োজন হলো এই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এই ভিজিটরকে রেস্ট্রিক্ট করতে হবে। বার্ন ইউনিটে বা যেসব হাসপাতালে এই বাচ্চারা ভর্তি আছে বা বড় যারা বার্নে আগুনে পুড়ে গেছে, তাদের ব্যাপারে খুব সাবধান থাকতে ভিজিটর রেস্ট্রিকশনের ব্যাপারে। স্যার আরেকটা বিষয়, আমরা আরেকটি বিষয় পাশাপাশি যেটি আমরা কিন্তু এখন গোটা দেশই ট্রমাটাইজ। এই ঘটনায় একটু আগে বলছিলেন কামরুজ্জামান মামুন সাহেব, উনি বলছিলেন যে কেউই ঠিকমতো ঘুমাতে পারছেন না। মানে এই যে বিমান ঘাঁটি, এখানে থাকা, এখানে বিমান প্রশিক্ষণ দেয়া, এই বিষয়গুলো, এত ওভার পপুলেটেড একটি সিটি, সেখানে মানে কন্টিনিউ থাকাতে মানুষের যে ট্রমা সেটি কিন্তু কাটেনি। এটা আদৌ এটি না সরালে কিংবা কঠিন সিদ্ধান্ত না নিলে কি আসলে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে মনে হয় স্যার আপনার? আসলে এই যে জনবহুল এলাকায় সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যারা এই আর্মির ঘাঁটি, বিমান ঘাঁটি অনেক দূরে দূরেই থাকে,
যেন আর এখানে প্রশিক্ষণ বিমান উড়ে এত কাছের থেকে যে পাশেই স্কুল বা অন্য লোকালয় আছে, এটা আমি মনে করি এটা অনেক প্রশ্ন আছে, অনেকে বলতেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ঘাঁটিটা যদি এমন জায়গায় নেওয়া যায়, অথবা প্রশিক্ষণ বিমানগুলি যেন তাদের উড্ডয়ন করে। এই যে সোলো ফ্লাইট, উনি প্রথম কিন্তু উনি একা ফ্লাই করছেন, ওর কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। অতএব এই জিনিসটা লোকালয়ে না হলে অন্য জায়গায় যদি আমরা কক্সবাজার বা ঢাকার অদূরেও যেখানে জনবসতি কম এইসব যে এলাকায় এটা করানো উচিত। এটা সরকারি সিদ্ধান্ত বা আর্মফোর্সের সিদ্ধান্ত বা এয়ারফোর্স সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যাকে জনবহুল এলাকাতে দূরে নিয়ে অন্য কোথায় করতে পারি। এই জিনিসটা সবচেয়ে আমি মনে করি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। কারণ এত বড় একটা ট্রমা, আপনি বলছেন ঘুমাইতে পারছেন, আসলে মানুষ যে মাগুলি বাচ্চাগুলি কে পাঠাইছে সকালে স্কুলে ফিরে আসে নাই, এটা সবার জন্য ট্রমা। কারণ সবাই আমরা বাবা মা, দাদা দিদি নানা নেই, অত সবার মনের মধ্যে একটা সাংঘাতিক এই ধরনের মর্মান্তিক ঘটনা তার মধ্যে ঘটে না। এবং এই জন্য আমরা চাই ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। এই ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত, যারা এক্সপার্ট আছেন কমিটি করে তারা একটা সিদ্ধান্ত নিতে হবে যে এই জিনিসগুলি আমরা এই প্রশিক্ষণ কেন্দ্র জুড়ে নিতে পারি, নিয়ে আমাদের এই লোকালয়কে আমরা, কারণ ঘনবসতিপূর্ণ শহর ঢাকা শহর, অত এটা দূরে নিয়ে সবচেয়ে ভালো হয়। এটা যদি অন্য কোথায় নিয়ে সরিয়ে নেওয়া, যে প্রশিক্ষণের জায়গাটা অ্যাটলিস্ট লোকালয়কে দূরে থাকবে, এই ব্যাপারে আমি খুব একমত। অনেকে বলছেন, আমি মনে করি এটা করা উচিত। ধন্যবাদ স্যার, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু মামুন ভাই আপনার কাছে যেতে চাই। যেটি স্যার বলছেন যে ট্রমার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আপনিও আলোচনা করেছেন বিষয়টি। শুধু এই ট্রমা আমরা দেখেছি, এই জুলাই মাস চলছে, এই জুলাই শিক্ষার্থীরা কিন্তু জীবন বাজি ধরে রাস্তায় একটা গুলি করলে একটি লাশ পড়ে এবং সরে যায়, সেই জায়গায় অন্য শিক্ষার্থী এসে দাঁড়ায়। এরকম দুঃসাহসিক যে নেতৃত্বের বাংলাদেশ আমরা অবস্থান করছি, ঠিক এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটি ছিল, সেই বাংলাদেশে আসলে এত অভিযোগ, এত আন্দোলন, এত প্রাণহানি, এগুলো আসলে মানে কবে শেষ হবে আপনার কাছে কি মনে হয়, কবে থামবে? শেষ হওয়ার প্রথম এবং একমাত্র শর্ত হলো আপনার হৃদয় থেকে, ভিতর থেকে দেশটাকে ভালোবাসতে হবে। এটা হলো প্রথম শর্ত। যদি আপনি দেশকে ভালোবাসেন, দেশমাতৃকে ভালোবাসেন, এই যে আমাদের ডাক্তার সাহেব যে বললেন যে ট্রমাটাইজ অবস্থা থেকে, আমি তো এটা প্রথম বললাম, এটা ঘোষণা দিতে তো 10 দিন সময় লাগার কথা না। জাস্ট আপনি এখন ঘোষণাটা দেন, রাতে ঢাকার মানুষ শান্তিপূর্ণভাবে ঘুমাবে যে এখানে প্রশিক্ষণ বিমান উঠবে না। এইটাই সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার ভিতর থেকে দেশ এবং মানুষের প্রতি ভালোবাসা থাকা দরকার। আপনি জুলাইয়ের কথা বলছেন, জুলাইয়ের কথা বলতে গেলেই জুলাই বিপ্লবী সহ সমস্যাটা যেখানে আমি এটা অ্যাড্রেস করি, আপনি হয়তো আমার সাথে একমত হতেও পারেন, সেটা হলো যে আপনি জুলাই বিপ্লবের কথা যদি আপনি বলেন, সমস্যাটা কোথায় দাঁড়ায়? সেই 111 থেকে আমার নেতা জনাব তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করা হলো। ওনার ত্যাগটা কি জুলাই বিপ্লবের অংশ নয়? এই 17 বছর আমার নেত্রী খালেদার বিরুদ্ধে যে কোনো ধরনের ঘুরে দাঁড়ানোটাই বিপ্লবের অংশ। আমার নেত্রী খালেদা জিয়াকে শর্ত দেওয়া হয়েছিল, উনি বিদেশে আরামাইশে থাকতে পারতেন, উনি দেশের মানুষের জন্য উনি যাননি, উনি কারাবরণ করলেন। কী জন্য কারাবরণ করলেন? আশ্চর্য, যে দেশে মিনিটে কয়েক হাজার কোটি টাকা লুপাট হয়, সেইখানে একটি ব্যাংকে মাত্র 2 কোটি টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে, এই ধরনের একটা মানে এমন নয় যে টাকাটা খেয়ে ফেলেছে, টাকাটা আছে শুধুমাত্র। কাকে আপনি দিলেন সাজা? সবচেয়ে আশ্চর্যজনক, যেহেতু আমি আইনের ছাত্র, সেখান থেকে বলতে হয়, সাজা তো আপনি দিলেন 5 বছর। আমাদের এখনও মনে আছে যে আমাদের বিচারপতি টি.এস. খান সাহেব বলছিলেন যে শর্ট সেন্টেন্সে আপনি হাইকোর্টে যাওয়া মাত্র জামিন হবে, দিস ইজ দ্য কাস্টম। এটা চলে আসছে হাইকোর্ট সৃষ্টির সময় থেকে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার ক্ষেত্রে এটা হলো না। কিন্তু আমার নেত্রী, আমি গর্বিত। দেখেন, পাশাপাশি আজকে আবার ফিরে আসতে হয় আমাদের মাইলস্টোনের ঘটনায়। আমি ওই নেতার রাজনীতি করি যিনি শুধু 8000 মাইল দূর থেকে আমার এই শিক্ষার্থীদের ঘটনা হওয়ার সাথে সাথে একটু আগে আমি একটা মেসেজ পেলাম যে আমাদের যে নতুন যে দল এনসিপির ছেলেরা এখনও লং মার্চে নাকি পদযাত্রা আছে। কিন্তু দেখেন নেতা কাকে বলে। আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখেন তো। আমার তো মনে হয়, কেন জানি, আমি এটা বায়াস হয়ে বলছি না, দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য বাংলাদেশ। এক্সেপ্ট তারেক রহমান, দেয়ার ইজ নো গার্জিয়ান ফর আস। এই যে ফোর্থকামিং ইলেকশন বলেন, মানে ফোর্থকামিং গভর্নমেন্ট বলেন, হি ইজ দ্য অনলি ম্যান হু ক্যান লিড দ্য কান্ট্রি। আপনি দ্বিতীয় কোনো বিকল্পই নাই। যে কারণে যেহেতু ইন্ডিয়ানরা এখানে এদেশে সাংঘাতিকভাবে একটি বিকল্প নাই যখন বলেন, তখন কিন্তু আবার ওই অতীত ফিরে আসে। মানে
যখন এই ফ্যাসিজম আমার কথাটা যখন ডেভেলপ করেছে ঠিক তখন এই কথা কিন্তু সাধারণ মানুষকে বিদ্ধ করেছে যে শেখ হাসিনার বিকল্প নাই। না, সেটা কিন্তু শেখ হাসিনার বিকল্প ছিল, কারণ পৃথিবী থেমে থাকে না। না, সেটা ঠিক আছে, ওই জায়গা থেকে আপাতত বিকল্প নাই। এই কারণে বলছি যে আপনি এই শেখ হাসিনার বিকল্প ছিল, তারেক জিয়া সাহেব বেগম খালেদা জিয়া তো আছেন, কিন্তু তারেক জিয়ার বিকল্প হবে, সবার বিকল্প আছে, কিন্তু এটা আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে বিকল্পটা খুঁজতে হবে। আপনি শেখ হাসিনাকে নিজেকে বিকল্প না হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, সব কিছুই ছিল ওনার সাজানো। কিন্তু আমি যে নেতার কথা বলছি, এবং বাই দিস টাইম আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমার নেতা তারেক রহমান সাহেব অনেক অনেক বেশি পরিণত এখন, এবং সবসময় তিনি পরিণত ছিলেন। তৃণমূলে যখন তিনি কাজ করেছেন তখনও পরিণত ছিল, ওই লেভেলে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েই তাকে নানাভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এখন কিন্তু আমি অনেকের মুখে শুনতে মানে একদম খারাপ ক্লাসের খারাপ ছাত্র ছাড়া, আমি খারাপ ছাত্র, সরি আপনি আমাকে অন্যভাবে নেবেন না, যারা খারাপরাই মন্ত্রী এমপি হয়, আমরা ইদানিং আমি ওই সময় চলে গেছে, ওই সময় চলে গেছে। আপনি এই বিপ্লবকে 17 বছরের ত্যাগ তিতিক্ষাকে আপনাকে লালন করতে হবে, এই ছাত্রদের আত্মত্যাগকে আপনার লালন করতে হবে, তাদের ভাষা বুঝতে হবে। কিন্তু ছাত্ররা যে ভুলটা করেছে, তারা যে সময়ে একটা রাষ্ট্রের আপনি যদি শেয়ার করতেই পারেন, কিন্তু ছাত্রদের নেতৃত্ব সরকারে আছে, তারা একেবারে সরকারের যে দায়িত্বটা নিয়েছে, এটা আমার একটা ইমেচিউর স্টেপ ছিল, এটা একটা ইমেচিউর স্টেপ ছিল। আমি সেদিকে যাচ্ছি না, আমি মূল কথায় যাচ্ছি। আমার নেতা তারেক রহমানের নির্যাতন থেকে শুরু করে ম্যাডাম খালেদা জিয়ার জেল, 17 বছরের লাখ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হামলা, হুলিয়া, আপনি শুনে আশ্চর্য হবেন, আমি দুবারের সেক্রেটারি, দুবারের প্রেসিডেন্ট আইনজীবী সমিতির, আমি অ্যাডভোকেট হওয়ার পরে 111-এর সময় একবার, পরে দুবার এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আমি নিজেও জেল কেটেছি। এই পরিষ্কার হতে চাই আপনার কাছে, আপনি বলছিলেন যে মানে আমরা বরাবরই শুনে আসছি যে ধরেন ব্যবসায়ীরা কোনো রাজনীতি করবে না, শিক্ষকরা রাজনীতি করবে না, বা আইনজীবীরা তাদের মতো একটা মধ্যম পন্থা অবলম্বন করবে, সেই জায়গায় কি বাংলাদেশে আসবে কোনো দিন? আমি আপনাকে বলি, আমি খুব আশাবাদী মানুষ। আমি 64 এজ আমার, তারপরে আমি অনেকবার পড়ে গেছি, অনেকবার উঠে গেছি, এরকম জীবন নিয়ে আমার উপর দিয়ে, যারা আমরা রাজনীতি করি এটা আমার চলে। আমি কি একটা আশাবাদী মানুষ, এবং এইবার আমি বেশি আশা করছি এই কারণে, যেহেতু মাত্র 17 বছরের ত্যাগ তিতিক্ষা আমাদের অন্তরে আছে। এই যে অনেকে বলে যে আওয়ামী ফ্যাসিস্টরে, আরে আওয়ামী ফ্যাসিস্টের বিচার তো একমাত্র বিএনপি মানে করবে, এই কারণে বিএনপি অত্যাচারিত 17 বছর, বিএনপি নেতা তারেক রহমান অত্যাচারিত। আমরা প্রত্যাশা রাখি বিচার হবে। আমরা একটু আবার আপনার কাছে আসবো, আমরা জামান ভাইয়ের কাছে একটু যেতে চাই যে এই যে আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের পাশাপাশি আমরা বর্তমান সময়ে যারা এই আজকে কালকের ঘটনা নিয়েও কিন্তু ট্রল করা হচ্ছে, নানাভাবে চেতনা নিয়ে আসা হচ্ছে, এবং যেমন ডাক্তার সামন্তলালের কথা বলা হচ্ছে যে তাকে আনা হোক, বা এরকম যে এই যে ঘুরে ফিরে কণ্ঠস্বর উচ্চকিত হচ্ছে ফ্যাসিবাদের, মানে এই জায়গাগুলো, মানে সামন্তলালের কি বিকল্প নেই? চিকিৎসা হচ্ছে না, সবই হচ্ছে, কিন্তু তারপরেও দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভয়েস রেজ তারা করছে। তো সেই জায়গাগুলো থেকে আসলে কবে বের হতে পারবো আমরা, মানে আপনাদের নেতৃত্বে কিংবা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারা কবে আসলে এই বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসবে? দেখেন, সামাজিক যোগাযোগের নামে কিছু সংখ্যক লোক উদ্দেশ্যপূর্ণভাবে বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করা পায়তারা করছেন। সেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন আছেন, ফ্যাসিস্ট সরকারের ইন্ধন আছেন। বর্তমান সরকারেরও এই বিএনপিকে ছোট করার জন্যে, বিএনপিকে হ্যায় প্রতিপন্ন করার জন্যে একটি সরকারও একটা মহল কাজ করতেছেন। তাতে কি হচ্ছে, বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে ধাপিত করতেছেন। আপনারা জানেন, এই যে বর্তমান আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশের উপর যে 35% শুল্ক ধারণ করলেন, এটা আমাদের উপরে একটা বিরাট অন্যায় করেছেন, এবং আমাদের দেশের বিজনেসের উপরে বিরাট একটা হুমকির মুখে পড়ে গেছেন। আমাদের দেশে একটি সেক্টর শুধু এক্সপোর্ট ইম্পোর্ট হয়, সেই এক্সপোর্ট সেক্টরে যদি 35, আমরা এমনিই কম্পিটিশনে পিছিয়ে আছি, আপনার ইন্দোনেশিয়া, আপনার ভিয়েতনাম, তো সেখানে তাদের যে 12%, আমাদের একটাই শুধু কারণ কেন দিয়েছে, সেটা দুইটি কারণে এই কাজটা আমার উপর করেছে। একটা হল প্রফেসর ইউনূসের সাথে আমেরিকার সম্পর্ক অত্যন্ত খারাপ। সেকেন্ড হয়েছে বাংলাদেশকে বর্তমানে জঙ্গিবাদ, মৌলিবাদ, ইসলামিক সংগঠনকে নিয়ে পিছন থেকে সরকার যে চাবিকাঠি লেরে রাস্তায় এবং মহলে যে আন্দোলন সৃষ্টি করতেছেন, এটা আমেরিকা পছন্দ করে না। আমেরিকা চায় না বাংলাদেশে মৌলবাদী সৃষ্টি হোক।
মৌলবাদীর করতেছে কে? আমেরিকা, স্পষ্ট এটা বর্তমান গভর্নমেন্ট চালাচ্ছে। এই সব কারণে এই আমেরিকা বাংলাদেশের উপরে এই কাজটি করলেন। তাতে কী হলো, এটাকে ঠিক করার জন্য 3টি মাস সময় পেয়েছিলেন প্রফেসর সাহেব। উনি কী করলেন, এমন একজন অদক্ষ লোক যার কারণে গার্মেন্টস সেক্টরের সম্বন্ধে অভিজ্ঞতা নাই, তাকে প্রতিনিধি পাঠালেন আমেরিকায়। উনি আমেরিকায় যা কী করলেন, কারোর সাথে দেখা করতে পারলেন না, ফেরত আসলেন। 1.5 মাস পার হয়ে 1.5 মাস পরে উনি বাণিজ্য মন্ত্রণালয়কে ট্যাগ করলেন। বাণিজ্য প্রথম দিনই ট্যাগ করা উচিত ছিল, বিজিএমএকে প্রথম দিনই ট্যাগ করা হয়েছিল। বিজিএমই এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বিজিএমই প্রেসিডেন্ট ট্যাগ করা ছিল। বিজিএমএকে কেন ট্যাগ করেন না? বিজেপি প্রেসিডেন্ট বিএনপির একজন নেতা। সেটা না করে উনি আরেকটা টিম পাঠালেন, তারাও ফেরত আসলো। উনি বিজিএমএকে যদি ট্যাগ করা হতো, বিজিএমই জানে হাউ টু সলভ দ্য প্রবলেম, বিজিএমইতে হ্যান্ডেল করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। উনি যে তখন বিজিএম ইনভলভ করলেই ওরা এরা একটা লবিস রাখতেন, লবিস রাখতেন, আমেরিকার সিস্টেম। উইদাউট লবিস ইউ ক্যান নট ডু বিগ ডিল, বড় কিছু করতে লবিস লাগবেই। সেই কাজটা উনি ব্যর্থ। প্রফেসর ইউনূস সাহেব সব জায়গায় কিন্তু ব্যর্থ। উনি শুধু বলে উনি ম্যাজিক দেখাবেন জাতিকে, এই ব্যর্থ মানুষকে নির্বাচন দিতে পারবে, জাতিকে কোনো ম্যাজিক দেখাতে পারেনি। উনি বলেছিলেন কি ম্যাজিক কি করবে। ডক্টর কবির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা ওনাকে সংযোগ করতে পারছি না। আমরা যেমন ভাই আপনার কাছে যেতে চাচ্ছিলাম যে আপনি এর আগে বলছিলেন যে আসলে এই ম্যাজিকের বিষয়গুলো আসলে বাংলাদেশকে এখন কি দেখানোর সময় আছে নাকি কাজের সময়ে? প্রফেসর সাহেব ম্যাজিক দেখাইছেন কি বলি, উনি ম্যাজিক দেখাইছেন রাতারাতি ওনার মামলাগুলো শেষ করে ফেলেছেন। ম্যাজিক দেখাইছেন কি, উনি 4-5টা লাইসেন্স নিয়েছেন, এই ম্যাজিকগুলো দেখাইছেন। উনি ইউনিভার্সিটি লাইসেন্স নিয়েছেন, উনি বিকাশের পরিবর্তে উনি মানি ব্যাগ বানাইছেন, উনি আরেকটা লাইসেন্স নিয়েছেন। এখানে মনে করেন আপনার এই কী করে এটাকে, আরে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স, একটাই লাইসেন্স ইস্যু হয়েছে এই 10 মাসে, সেটা উনি নিয়েছেন। এই ম্যাজিকগুলো দেখাইছেন। উনি জাতির উদ্দেশ্যে মধ্যে কিছুই দেখাতে পারেননি। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান কি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিতে পারছে? সেটাই তো কথা, উনি নিয়েছেন। ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি সহ রাষ্ট্রীয়ভাবে তো করার কথা। রিক্রুটিং আমাদের তো বিএমইটি আছে, আমাদের রাষ্ট্রীয়, ওনার মামলাগুলো রাতারাতি শেষ করে দিয়েছেন। উনি এই কাজগুলো করেছেন। উনি সংস্কার নিয়ে শুধু গীত গাচ্ছেন, সংস্কার, একটি সংস্কার 10 মাসে দেখাতে পারছেন উনি? দৃশ্যমান কোন সংস্কার হয়েছে? সংস্কার করতে সময় লাগে মাত্র 1 মাস, 3 মাস। এর আগে 3টা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়েছে না, সুন্দর নির্বাচন হয়েছে না? উনি 1টি বছর পার স্বাধীন হয়েছে 9 মাসে, উনি 1টি বছর পার করেও এখন সেই সংস্কার গীত গাচ্ছেন। ওনার সমস্যা কোথায়? উনি আসছেন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতিকে, এটাই ছিল ওনার মেন কাজ, একটি নির্বাচন উপহার দেওয়া। আমি মনে করি উনি লাস্ট বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জাতিকে একটি সুন্দর দিকে, ডিসেম্বরে মনে হয় বলেছেন, না ডিসেম্বরে পরে বলেছেন না, ফেব্রুয়ারিতে লাস্টে লন্ডন বসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে মিটিং করে বলেছেন আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব। তারেক রহমান সাহেব এটা মেনেছেন ওনার কথা, ঠিক আছে, ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে। এরপর তো আপনারা জানেন রোজার মাস, এপ্রিলে কাল বৈশাখী, তো ওনার প্ল্যান নাই। এপ্রিলে ঘোষণা দিয়েছিলেন, এপ্রিলে যারা 15 দিন আগে রোজা, ইলেকশন নির্বাচন পাবলিসিটির কথা 3 মাস। আমি লাস্ট একটি কথা আপনাকে বলি, এই যেই 31 জন মারা গেলেন আর এখন 78 জন অলরেডি মর্মান্তিক অবস্থায় হসপিটাল আছেন, এর মধ্যে 70% আহত আছেন, 30% লোক। আমি মনে করি তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দেশের বাইরে নিয়ে যাওয়া উচিত সরকারের পক্ষ থেকে। এই দেশে রাখলে লোকগুলো মারা যাবেন। যারা 70% আহত হয়েছেন তাদের সুশিক্ষা দেওয়ার মতন ক্ষমতা বাংলাদেশের নাই। এই 30%দেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এয়ার অ্যাম্বুলেন্স করে হলেও বাইরে নিয়ে যে এদেরকে বাঁচানো সম্ভব, নাহলে এরাও মারা যাবেন। এটা আমার একটা আজকেই ছাত্রদের মর্মান্তিক ঘটনা বলে গেলাম। এখন শেষ একটা কথা বলি, আমার নির্বাচন নিয়েই কথা বলবো। কারণ আমরা 18টি বছর সংগ্রাম আন্দোলন করেছিলাম একটি নির্বাচনের জন্য, একটি ভোটের জন্য, একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুস্থ নির্বাচনের জন্য। এটাই ছিল আমাদের আন্দোলন সংগ্রাম। বিএনপি পরিবারের ছাত্র আন্দোলন শুরু করেছে কোঠার, আপনাদের মনে আছে? কোঠার আন্দোলনে যেদিন ছাত্রদেরকে ইউনিভার্সিটির মধ্যে পিটাচ্ছিল, ওবায়দুল কাদের ঘোষণা করেছিলেন আমার ছাত্রলীগে এনাপ এদের জন্য, আপনাদের মনে আছে? পরের দিন তারেক রহমান সাহেবের নির্দেশে ছাত্র দলের 50,000 ছাত্র পল্টন থেকে মিছিল নিয়ে ঢাকা ইউনিভার্সিটিমুখী হয়ে আন্দোলনকে ভিন্ন খাতে পরিণত করলো। আন্দোলন নিয়ে গেল তখন শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনে। সেই আন্দোলনে বিএনপি পরিবার ঝাঁপায় পড়লো, ছাত্রদল ঝাঁপায় পড়লো, সারা সমস্ত বাংলাদেশের কৃষক শ্রমিক মেয়েদের ঝাঁপায় পড়লো।
আন্দোলন হলো, এক দফার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হলো। বর্তমানে যে 6 জন ছাত্র রেগুলার বলে আমরাই সবকিছু করেছি, তার একটা ছাত্র গুলি খেয়েছে, মারা গেছে, তাদেরকে কারা মারা গেছেন বলি, ডিবিতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে পাবো কি পাবো না এরকম একটা সংখ্যার মধ্যে কিন্তু দিয়ে গেছে। এই 6 জনকে সুন্দরভাবে ডিবি কোথায় পাইলো? আমরা তো আন্দোলন করেছি, মাঠে ছিল এভরিডে, তাদেরকে নিয়ে ভাতের টেবিলে, হারুনের টেবিল বসে ভাত খাওয়াইলো। তারা কি করে প্রত্যাহার করলেন আন্দোলন, মনে আছে আপনার? তারা যে আন্দোলন প্রত্যাহার করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, তারা আজকে হিরো ঘোষণা করে আমাদের বন্দুকের মুখে মনে হয় তারা বন্দুকের মুখে কেন করবে? আমাদেরকে রাস্তায় ঝুলাই ঝুলাই মারছে হারুন নিয়ে, আমাকে মারছে, আমরা তো প্রত্যাহার করি নাই, আমরা একদিন আন্দোলন সংগ্রাম বন্ধ করি নাই। এরকম অনেক বিষয় আছে। বিএনপির বিষয়ে কথা বলা হচ্ছে যে আমরা আন্দোলনের সাথে সরাসরি জড়িত নেই বলে মহাসচিব বলেছেন, যদিও তারেক রহমান সেখান থেকে আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের বারবার থাকার কথা বলেছেন। তো সেই জায়গায় আমি একটু মামুন ভাইয়ের কাছে যেতে চাই, আমাদের সময় একেবারে শেষ। তো এই যে বিজয়ের ফসল ঘরে তোলার আগেই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, এগুলো আসলে শীর্ষ পর্যায় থেকে কেন? আমরা জানি যে অনেককেই বহিষ্কার করা হয়েছে, এরপরও একেবারে ঢাকায় যদি আমরা 2-1 মোটা দাগে যদি বলি, এখনও ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে, বিভিন্ন জায়গায় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে যে তারা ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে দখলবাজির কথা বলছে। সেই জায়গাগুলো কেন কেন্দ্রীয়ভাবে এখনও সুরাহা করা হচ্ছে না? আমি আপনাকে সব শেষ কথাটা দিয়ে শুরু করতে চাই যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আপনি গণতন্ত্রের মুক্তি যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি দেশ ঠিক হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, সারা জাতিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আপনি, যদিও আমাদের ইউনূস সাহেব ফেব্রুয়ারির কথা নির্বাচন বলেছেন, উনি আজকে থেকে 3 মাস পরে নির্বাচনের ঘোষণা করুক, দেখবেন অর্ধেক ক্রাইম দেশে কমে গেছে। মানুষ তখন একটা ফোরকাস্টেড হবে যে একটা আপকামিং গভর্নমেন্ট আসতেছে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, সেইখানে আমাদের জবাবদিহিতা থাকবে। এখন তো কারো কোনো জবাবদিহিতা নাই। এই ফেসিস্টের লোকজন কি এই দেশ ছেড়ে চলে গেছে? কত পার্সেন্ট লোক গেছে বলেন? ম্যাক্সিমাম 1% লোক লুকে আছে। আপনার প্রশাসনে তাদের লোক আছে, যেখানে যত রাষ্ট্রযন্ত্র আছে সব জায়গায় তো ওনাদের লোক আছে। এবং ওরা কি বসে বসে কি শুধু রাষ্ট্রের কাজই করে? ওরা ওদের যারা ওদেরকে লালন পালন করে বড় করেছে, একটা উচ্চ জায়গায় বসিয়েছে, এদের কোনো কাজ এরা করে না? নিশ্চয়ই করে। আমি যে জায়গাটুকু অ্যাড্রেস করতে চাই, সমস্যাটা কোথায় হলো? সমস্যা হলো এক জায়গায়, আপনি সকলের ক্রেডিটটাকে যখন একজন ওন করে, যেমন শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার 71কে একেবারে পকেটে ঢুকিয়ে দিয়েছিল। এখন যে ট্রেন্ডটা আমরা ছাত্রদের মধ্যে লক্ষ্য করছি, 24কে ওরা নিজেদের করে নিতে চাচ্ছে। এই জায়গায় সমস্যাটা হয়েছে, অন্য কোথাও কোনো সমস্যা নাই। আপনি জুলাই কারো একার নয়, জুলাই একার না, 71 যেমন কারো একার না, 52 যেমন একার না, 69-এর গণঅভ্যুত্থান যেন কারো একার না, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, আমরা বুকে পিঠে নুরুল হোসেন যখন লিখছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, সেই নুরুল হোসেন তো এই স্টেক হোল্ডার। তো এখন স্টেক হোল্ডারকে প্রত্যেকের পাওনা আপনাকে বুঝিয়ে দিতে হবে, কাউকে ডিজনার করা যাবে না। আমরা অবশ্যই স্বীকার করি ছাত্রদের একটা বিশাল আত্মত্যাগ ছিল। তার মধ্যে আমি আমার পরিবারের কথা উল্লেখ করি, আমার ছোট ছেলেটাও কোনো কখন গিয়েছে, কিন্তু গিয়েছে যে আমি যদি তাকে প্রশ্ন করছি যে বাবা তুমি যে শেষ করতে হবে, জি আমি শেষ করছি, শুধুমাত্র আমি একটা কথাই বলে যাই, আপনি যারা আমরা নির্বাচন চাই, বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি আজকে নির্বাচন চাচ্ছে। বিএনপি 17টি বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমার নেত্রী খালেদা জিয়া জেল খেটেছেন। আমরা শুধুমাত্র একটা দাবিতে আমরা আন্দোলন করেছি, সেটা হলো একটা গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। সেই মূল কাজটা ইউনূস সাহেব যত দেরি করছেন, আমি আমার বন্ধুর সাথে একমত, ইউনূস সাহেব কোনো নোবেল লরিয়েট হিসেবে আমরা যে এক্সপেকটেশন ছিল জাতির, উনি আমাদের জাতির জন্য কোনো ম্যাজিক দেখাতে পারেননি। এখন যা হচ্ছে শুধুমাত্র একমাত্র রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা নির্বাচনটাকে প্রলম্বিত করা হচ্ছে। যত নির্বাচন প্রলম্বিত হবে, এই দেশে একটা নড়বড়ে গভর্নমেন্ট থাকবে, তত আধিপত্যবাদের সুবিধা। এই আধিপত্য থেকে বের হতে হলে নির্বাচন অতি তাড়াতাড়ি আপনাকে দিতে হবে। ধন্যবাদ AK-M কামরুজ্জামান মামুন, আপনাকে ধন্যবাদ কামরুজ্জামান মোল্লা, এবং আমাদের সাথে ছিলেন ডক্টর এমরুল কবির চৌধুরী। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। এবং এই যে টেবিল টক শেষ করার আগে শুধু একটি কথা বলতে চাই, হাসনাত, সার্জিস, নাহিদ এবং যারা
এই এনসিপির নেতৃত্বে ছিলেন, তাদেরকে কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের মানুষ মিস করেছে। আমরা এই আলোচনার মধ্য দিয়েও আপনি বললেন যে তাদেরকে আসলে এখানেও ফ্রন্ট লাইনে কাজ করার প্রয়োজন ছিল। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি টেবিল টকে থাকার জন্য। আগামীকাল একই সময়ে এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টক দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।